পার্বত্য চট্টগ্রামের প্রায় 50-60 বছর ধরে যে সমস্যাটা বিরাজমান রয়েছে, শেষ করা যায়নি, সেটি কি বাস্তবে শেষ করা সম্ভব? সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হার্ড টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। এই প্রশ্নটি মাথায় এসেছে গত এক সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ যাবৎ পার্বত্য চট্টগ্রাম আবারও উত্তাল হয়ে উঠেছে, বিক্ষোভে মুখরিত হয়ে উঠেছে, সংঘাত হয়েছে, থমথমে অবস্থা বিরাজমান, একেবারে কারফিউর মতো অবস্থা, মানুষ বেরোচ্ছে না এবং শান্তিপ্রিয় মানুষ শঙ্কার মধ্যে পড়েছে যে পার্বত্য চট্টগ্রাম আবারও কেন অশান্ত হয়ে উঠলো, এর কি কোনো শেষ নেই? দর্শক, এর শেষ আছে কি না এ নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে আমরা একটু জেনে নেই পার্বত্য চট্টগ্রামের এই সমস্যাটা কিভাবে শুরু হলো। সমস্যাটার মূল কিন্তু সেই পাকিস্তান আমলে, পূর্ব পাকিস্তান যখন এই দেশটা ছিল, আইয়ুব খানের সময় কাপ্তাই বাঁধ যখন নির্মাণ করা হয়, ওইখানে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা তৈরির জন্য, নদীতে বাঁধ দিয়ে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই প্রকল্পটা যখন করা হয়, কাপ্তাই নদীতে বাঁধ দেওয়ার ফলে কাপ্তাইয়ের একটা বিশাল জায়গা জলমগ্ন হয়ে যায় এবং সে সময় এই পার্বত্য অঞ্চলের 25-30% ভূমি এই জলমগ্নতার মধ্যে পড়ে যায়। বহু মানুষ তাদের ভূমি হারায়। এখন পাহাড়িদের যে অবস্থানটা, তাদের ভূমি এমনিতেই খুব বেশি নয়, পাহাড়ি এলাকা দুর্গম, সব জায়গায় কিন্তু বসবাসের উপযোগী না, চাষাবাদেরও উপযোগী ছিল না। এর মধ্যে যদি ভূমি কমে যায় তাহলে সেটা আসলে বড় ধরনের একটা সমস্যাই তৈরি হয়। তো সেখানে ওই সময়ে আমার জানা মতে সরকারের পক্ষ থেকে ওই 1965 সালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে খুব সামান্য পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। সে টাকার পরিমাণটা ছিল 2 কোটি টাকা। তো ওই সময় কিন্তু একটা অশান্তির বীজ প্রথম রোপিত হয়, মানুষের মধ্যে ক্ষুব্ধতা দেখা দেয়। পাহাড়ে যারা থাকতো, যে চাকমা, মারমা, ত্রিপুরা, তারপরে ম্রো, খোয়াং, এরকম অনেক জাতি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা যায়, তারা আবার নিজেদেরকে আদিবাসী বলতে চায়। তবে এটা নিয়ে একটু বিতর্ক আছে। যাই হোক, সেই বিতর্কের মধ্যে আমরা এখনই ঢুকতেছি না। এখানে বিষয়টা যেটা হয়, এটা হলো একটা, এই কাপ্তাই বাঁধের কারণে যখন ভূমি হারায় তখন তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। 1971 সালের স্বাধীনতার পরে উপজাতিদের, এই যে জাতিগুলি এখানে আছে, চাকমা, মারমা, ত্রিপুরা সহ প্রায় 17-18টা, মো, খোয়াং, বোম, এরকম যে জাতিগুলি আছে, তাদের নেতা হিসেবে দেখা দেয় মানবেন্দ্র নারায়ণ লারমা। উনি হচ্ছেন সন্তু নারমা হিসেবে পরিচিত, ব্যাপকভাবে পরিচিত। ওনার পুরো নাম হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি সেই সময়ে শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করেন পাহাড়ের সমস্যা নিয়ে। উনি যে দাবিগুলি করেছিলেন সেটা হচ্ছে যে সংবিধানে আদিবাসী বা স্বতন্ত্র জাতি সত্তা হিসেবে স্বীকৃতিটা চেয়েছিলেন, ভূমির উপরে পাহাড়িদের বিশেষ অধিকার চেয়েছিলেন এবং স্বায়ত্ত শাসন দাবি করেছিলেন। তো আসলে যে বিষয়টা হয়েছে সেটা হলো যে এই দাবিগুলি উনি সরাসরি, শেখ মুজিবুর রহমান এগুলি সরাসরি গ্রহণ করেন নাই, বরঞ্চ উনি সমাধানের জন্য যেটা করছেন, উনি যেটা বুঝছেন সেটা হচ্ছে কি, যে পাহাড়িরা নিজেদেরকে বঞ্চিত মনে করতেছে। বাঙালিরা যেমন ফার্স্ট ক্লাস, বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেনের মতো তারাই প্রধান, তারা মনে করতেছে যে আমাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সম্মান দেওয়া হচ্ছে না, আমাদের দাবি দেওয়াগুলি মানা হচ্ছে না। উনি সেখানে একটা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বিষয়টাকে হালকা ভাবে সমাধান করতে চেয়েছেন। ওনার বক্তব্যটা ছিল এরকম: আমরা সবাই বাঙালি, পাহাড়ি হোক, সমতলের হোক, সবাই এক জাতি, তোমরা নিজেদেরকে বাঙালি হিসাবে মেনে নাও। এবং যে সূত্রটা, আরো কিছু সূত্র আছে সেখানে, কথাটা এমন ভাবে এসেছে, যা আজ থেকে তোদেরকে বাঙালি করে দিলাম। এই যে কথাটা, এই কথাটার উনি মিন করেছেন যে বাঙালিরা যে সম্মানটা পাচ্ছে সম্ভবত এটা পাহাড়িদেরকেও দেওয়া হলো, এই টাইপের একটা বিষয় বোধহয় ছিল। কিন্তু বিষয়টা আসলে, এই কথাটা একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে পাহাড়িদের মধ্যে। তো সেখানে দেখা গেছে যে কি, এই কথাটার প্রতিফলন কিন্তু সংবিধানেও আছে। 1972 সালের যে সংবিধান, সেখানে বাংলাদেশের সমস্ত নাগরিককে
বাঙালি হিসেবে চিহ্নিত করা হয়, বাঙালি বলা হয়। পাহাড়িদের জন্য আলাদা কোনো জাতিগত পরিচয় সেখানে রাখা হয়নি। এই ঘটনাগুলিতে পাহাড়ি নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, কারণ তারা তো চাকমা, মারমা, ত্রিপুরা আলাদা জাতি। বাঙালিদের সাথে তো আসলে তাদের কিছু পার্থক্যের জায়গা আছে। আর সব জাতি যেটা চায় সেটা হলো একটা নিজস্ব স্বাতন্ত্র একটা অবস্থান, একটা স্বতন্ত্র একটা পরিচয়। সেই পরিচয়টা যখন উপেক্ষিত হয়, এটা তারা কখনো ভালোভাবে নেয়নি। তারপরেও শেখ মুজিবুর রহমানের সরকার কিছু কিছু কাজ করতে চেয়েছিলেন যে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, যেটা আসলে খুব ডিপ ওয়ার্থ ছিল না। এটা যে খুব গভীরে গিয়ে খুব চিন্তা ভাবনা করে করা হয়েছিল বিষয়টা তা না। উনি চট্টগ্রাম হিল ট্র্যাক্ট ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছিলেন, কিন্তু সেটা আসলে ওইরকম ভাবে কোনো ভূমিকা তখন রাখেনি। পরবর্তীতে এরশাদের সময়ে এটা কার্যকর ভাবে গঠিত হয়, এটা আমরা জানি। আর সরকার একটা পর্যায়ে গিয়ে পাহাড়ে সেনা মোতায়েন শুরু করে। তবে একই সঙ্গে সরকার প্রশাসনিক ভাবেও এখানে নিয়ন্ত্রণটা বজায় রাখে। তবে একটা জিনিস বাস্তবতার খাতিরে আমরা বলে নিতে পারি, সেটা হলো যে শেখ মুজিবুর রহমানের সময়ে কিন্তু এখানে ওই যে মানে অসন্তোষের যে বিষয়টা, সেটা কিন্তু সশস্ত্র কোনো রূপ নেয় নাই। সেটা নিচে 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে যখন সেনা শাসন শুরু হয়, তখন পাহাড়ে বিদ্রোহ এবং সশস্ত্র আন্দোলনও শুরু হয়। তো এই সময়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সময়ের পরে সামরিক শাসনের সময় মানবেন্দ্র নারায়ণ লারমা উনি যখন দেখলেন মানে শেখ মুজিবুর রহমানের সঙ্গে কথা বলার পরে আসলে যেটা সমাধান হলো না, পরবর্তী সেনা শাসন অর্থাৎ জিয়াউর রহমানের সময়ে এই সমস্যাটা কিন্তু আরো তীব্র আকার ধারণ করে। সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং সেটার পাল্টা পদক্ষেপ হিসেবে শান্তি বাহিনী গঠিত হয় এই সন্তু লারমার নেতৃত্বে। এবং উনি আরেকটা সংগঠন, রাজনৈতিক সংগঠন করেন, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, PCJSS। তো এই যে শান্তি বাহিনী, এই শান্তি বাহিনী এই পাহাড়ে সশস্ত্র আন্দোলন শুরু করে এবং সেটারই প্রেক্ষিতে সরকারও পাল্টা সেনা অভিযান চালানো শুরু করে সেই জিয়াউর রহমানের সময়কালে। তো এরশাদ আমলে যেটা ঘটছে সেটা 1982 থেকে 1990 সাল পর্যন্ত সেখানে ব্যাপক সেনা উপস্থিতি এবং সামরিকীকরণ ঘটে। চট্টগ্রাম হিল ট্র্যাক্ট ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়, যেটা আগেই গঠন করা হয়েছিল। সেটা হলো যে এটা কার্যকর করার জন্য এরশাদ উদ্যোগ নেয়। পাহাড়িদের আন্দোলন দমন এবং সমতল থেকে বাঙালি বস্তি সেখানে স্থাপনকে উৎসাহ দেওয়া হয়। সংঘাতের পরিমাণ বেড়ে যায়, প্রাণহানির অনেক ঘটনা ঘটে। শেখ হাসিনার সময়ে 1996-97 সালের দিকে 1997 সালের 2রা ডিসেম্বর একটা শান্তি চুক্তি সম্পাদন করা হয়। সেটা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি, জনসংহতি সমিতির সঙ্গে এটা করা হয়। সেই শান্তি চুক্তিতে পুরোপুরি স্বায়ত্ত শাসন দেওয়া না হলে স্বায়ত্ত শাসনের কিছু কাঠামো দেওয়া হয়। ভূমি সমস্যা সমাধানের জন্য কমিশন গঠিত হয়। সেনা শিবির প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়। আসলে এই যে চুক্তিটা, এই চুক্তির মধ্যে পরবর্তী আলোচনায় আপনারা বুঝতে পারবেন সেনা শিবির প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এটা হয়তোবা পাহাড়িদের দাবির মুখে দেওয়া হয়েছিল, কিন্তু এটা আসলে ছিল কিছুটা অবাস্তব। কারণ ওইখানকার পরিস্থিতি সবসময়ই একটা সংবেদনশীল জায়গায় পাহাড়ি বাঙালি বিরোধ, পাহাড়িদের নানা রকম অসন্তোষ, সশস্ত্র যে ভূমিকা, এই জিনিসগুলি এবং বাইরের বহিঃশত্রু যারা বাইরের দেশ থেকে তাদের ইন্ধনের বিষয়গুলি ছিল, সেখানে আসলে সেনা প্রত্যাহার করাটা আসলে কঠিন একটা বিষয় ছিল। তারপরেও হয়তোবা পরিস্থিতি সাপেক্ষে এই বিষয়গুলি ঘটেছিল। শান্তি চুক্তির কিছু কিছু বাস্তবায়ন হয়েছে, কিন্তু পুরো শান্তি চুক্তি কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। ভূমির অধিকারের ক্ষেত্রে পাহাড়িদের যে দাবি যে একটা আলাদা কমিশন গঠন করে সেখানে একটা আলাদা নিয়ম প্রবর্তন করা, ওয়ান স্টেট টু লজ, এই টাইপের একটা বিষয়, সেটা হচ্ছে কি যে পার্বত্য চট্টগ্রামে যারা এই উপজাতি বলি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, আদিবাসী বলি, যেটাই বলি না কেন, তাদের কিন্তু ভূমির অধিকারের বিষয়টা একটু ভিন্ন রকম। সারা দেশে যেরকম সেই একই রকম না। সেখানে ভূমির মালিকানা গোষ্ঠীগতভাবে নিয়ন্ত্রণ করা হয়, আদিম যুগের মতো কিছুটা গোষ্ঠীগতভাবে ভূমির মালিকানা থাকে। সেখানে আলাদা করে কারো নামে যে খারিজ করা হয়, অমুক করা হয়, এই জাতীয় বিষয়গুলি কিন্তু নাই। সুতরাং ওই জায়গাটা আসলে স্পেশাল। সরকার যেটা করতে পারতো, সেখানে দেখা যাচ্ছে যে সংরক্ষিত বনভূমি আছে,
সরকারের, 25 থেকে 30% হচ্ছে সংরক্ষিত বনভূমি। এরপরে একটা বিশাল জায়গা হচ্ছে পাহাড়িদের, তারা তাদের গোষ্ঠীগতভাবে তারা অধিকার করে আছে, দীর্ঘদিন যাবৎ সেটাকে তারা ভোগ করে, সেটার মধ্যে জুম চাষ করে, এই কাজগুলি করে থাকে। এগুলির মধ্যে তো আসলে কোন রকম এই যে নর্মালি আমরা যেমন বিভিন্ন জায়গায় জমি কিনি সেখানে মালিকানা থাকে, এই বিষয়গুলি এরকম না। এর বাইরে সমতলের কিছু জায়গা আছে যেগুলিতে বসতি স্থাপন করা হয়েছে, বাঙালিরা করছে। এই ভূমির ব্যবস্থাপনা নিয়ে কিন্তু আসলে একটা অন্যতম একটা উপাদান হচ্ছে পাহাড়ে যে মানে সন্ত্রাস সমস্যা, এই জায়গাগুলির একটা আদি বীজ হচ্ছে এই ভূমির অধিকার নিয়ে অসন্তোষের বিষয়টা। এখন আমরা যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে এখানে একটা কথা বলে নেই, সেটা হলো যেই 1997 সালের 2রা ডিসেম্বর যে শান্তি চুক্তিটা, পার্বত্য শান্তি চুক্তিটা করা হয়েছে এই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে সরকারের, সেটার কোন কোন শর্ত পালিত হয়েছে, কোন কোন শর্ত এখনো পালন করা হয় নাই, বাস্তবায়ন করা হয় নাই, আমরা এটা একটু জেনে নেই। সেটা হলো যে সশস্ত্র সংঘাতের অবসান, শান্তি বাহিনী সশস্ত্র অস্ত্র সমর্পণ করার একটা শর্ত ছিল, শান্তি বাহিনী অস্ত্র সমর্পণ করেছে এবং তাদের অনেককে সাধারণ জীবনে ফিরিয়ে আনা হয়েছে কাজকর্মের মাধ্যমে। আঞ্চলিক পরিষদ এবং জেলা পরিষদ গঠন করা হয়েছে, চট্টগ্রাম হিল ট্রাক্টস আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে। 3টি জেলা পরিষদ খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবন কার্যকরভাবে চালু আছে। শরণার্থী পুনর্বাসন, এই যে সশস্ত্র সংঘাত যখন চলেছে তখন কিন্তু অনেকে ভারতে পালিয়ে গিয়েছিল, পাহাড়ি শরণার্থী যারা ভারতে পালিয়ে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে চুক্তি অনুযায়ী। উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই বরাদ্দগুলি কতটা কাজ করতেছে, কিছু পরিবর্তন হয়েছে, আগের চাইতে কিছু বেটার আসছে, কিন্তু সেটাও সম্ভবত মানে যথেষ্ট নয়, মানে একেবারে দৃষ্টিগ্রাহ্য ব্যাপক উন্নয়ন হয়েছে দেশের অন্যান্য অংশে যেভাবে চলে সেভাবে চলতেছে বিষয়গুলি এরকম বোধহয় না অনেক। তবে এটাও বলতে হবে যে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আর যেসব শর্ত পূরণ করা হয় নাই সেটা ছিল যে পাহাড়িদের মূল বিষয়টা ছিল কি, সমস্যার জায়গাটা ছিল কি, ভূমি অধিকার ফিরিয়ে দেওয়া। মানে ভূমি নিয়ে তাদের মধ্যে যে টেনশনের জায়গাটা ছিল যে তারা যেইভাবে ভূমিটা মানে ব্যবহার করে, তাদের যে গোষ্ঠীগত মালিকানার যে জায়গাটা সেটা তো ডিফারেন্ট, সেই জায়গাটা কিন্তু তাদেরকে ওইভাবে ফিরিয়ে দেওয়া হয় নাই। ভূমি কমিশন গঠন করা হলো, এই ভূমি কমিশন সরকার গঠন করছে, এটা একটা স্পেশাল বিষয়, এটাও তারা উপলব্ধি করতে পারছে। ভূমি কমিশন গঠন করা হয়েছে কিন্তু এটা কার্যত খুব একটা ভূমিকা রাখতে পারে নাই, ওখানের জন্য আলাদা কোনো নিয়ম এখনো পর্যন্ত তৈরি এবং বাস্তবায়ন করা হয় নাই। এটার সাথে সূত্র ধরে যেটা হয়েছে সেটা হলো যে ভূমি দখল এবং বাঙালিদের বস্তি স্থাপন নিয়ে বিরোধটা এখনো রয়ে গেছে, বিদ্যমান আছে। সেনা শিবির প্রত্যাহারের এই একটা বিষয় বলা হয়েছিল শান্তি চুক্তিতে, এটা আসলে করা হয় নাই। যেটা আসলে বাস্তবতা, অনেকেই যেটা মনে করেন নিরাপত্তার জন্য, মানে একে তো সীমান্ত এলাকা, সেন্সিটিভ এলাকা, পাহাড়ি বাঙালি সেটলারদের মধ্যে বিরোধের জায়গা আছে, এই সমস্ত বিষয় মিলিয়ে বলা যায় যে সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে আসার মতো পরিস্থিতি আসলে তৈরি হয়নি। তবে এটা চুক্তির শর্ত ছিল, এটা পালন করা হয় নাই। স্থানীয় স্বায়ত্ত শাসনের যে বিষয়টা বলা হয়েছে, আঞ্চলিক পরিষদ, মানে সরকার তো ওইভাবে মানে নাই যে ওইটা একটা আলাদাভাবে পরিচালিত হবে, শাসিত হবে ওই অঞ্চলটা, কিন্তু আঞ্চলিক পরিষদ এবং জেলা পরিষদকে ক্ষমতা দেওয়ার কথা ছিল আলাদাভাবে, স্পেশাল কিছু, সেগুলি দেওয়া হয় নাই। প্রশাসনিক ক্ষমতা জেলা প্রশাসন কেন্দ্রীয় সরকারের হাতে রয়ে গেছে। আঞ্চলিক পরিষদের কাছে যে ক্ষমতাগুলি দেওয়ার কথা ছিল সেগুলি এখনো পর্যন্ত জেলা পরিষদ বা কেন্দ্রীয়ভাবে সরকারের উপর রয়ে গেছে। আর শরণার্থীদের পুনর্বাসনের যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে অনেক শরণার্থী ফিরলেও যেহেতু ভূমি পায় নাই, তারা আগে যে ভূমিটা ব্যবহার করতো চাষাবাদের জন্য, থাকার জন্য, সেটা পুরোপুরি তারা পায় নাই। বাঙালি সেটেলাররা যখন ওইখানে গেছে অনেক ভূমি তাদের হাতছাড়া হয়েছে, সেগুলি পুরোপুরি না পাওয়াতে অনেক শরণার্থী মানে ফিরে আসে নাই, মানে পুনর্বাসন প্রক্রিয়াটা পুরোপুরি সম্পন্ন হয় নাই। আরেকটা বিষয় হলো জাতিগত পরিচয়ের যে স্বীকৃতি, এটাও কিন্তু একটা বিগ ইস্যু। সেটা হচ্ছে যে
পাহাড়িদের সংবিধানে কিন্তু তারা বলতে চাচ্ছে যে তারা আদিবাসী, তো আদিবাসী হিসেবে তাদেরকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয় নাই, বরঞ্চ উপজাতি বলা যাবে না এরকম বলা হচ্ছে। যে সেই ক্ষেত্রে অনেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে তাদেরকে চিহ্নিত করেন। আমরা এখানে কিন্তু দর্শক খেয়াল করবেন, আমরা আদিবাসী, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এইভাবে আমরা কিন্তু উল্লেখ করতেছি বিতর্ক এড়ানোর জন্য। এর মধ্যে কোনটা শেষ পর্যন্ত বাস্তবে হবে সেই অনুযায়ী আমরা কথা বলবো। এবং এই যে জাতিগত পরিচয়ের যে বিষয়টা তারা বলতে চাচ্ছে তারা ওইখানকার আদিবাসী, সেই এটার ব্যাপারে সমাধানটা এখনো হয় নাই। তাদেরকে যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে এটা নিয়ে তাদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। আচ্ছা, এখন বিষয়টা হলো কি, যে এই যে শর্তটা, এই যে পার্বত্য শান্ত চুক্তিটা হয়েছিল, এটা কেন পূরণ হয় নাই? কারণটা কি? এক নম্বর কথা বলতে পারি আমরা যে রাজনৈতিক সদিচ্ছার অভাব। আসলে খুব বেশি গুরুত্ব হয়তো দেওয়া হয় না। পুরো দেশকে যেভাবে সরকার ট্রিট করে বা রাজনৈতিক দলগুলি যেভাবে ট্রিট করে, সেইভাবে হয়তো পার্বত্য চট্টগ্রামের সমস্যাটিকে ওইভাবে ট্রিট করা হয় না। আবার অনেক সময় ইচ্ছার অভাব, সদিচ্ছার অভাব এটাও রয়েছে বলে এই অভিযোগটা করেছেন হচ্ছে পাহাড়ি নেতারা। পাহাড়ের যে নেতারা আছেন তারা এটা বলতে চাচ্ছেন যে সরকারের মধ্যে চুক্তি বাস্তবায়নে পূর্ণ সদিচ্ছা নেই, এটা তারা বলতেছেন যে এটা নেই, এই কারণে সমাধানটা হচ্ছে না। আর প্রশাসনিক জটিলতার যে জায়গাটা আছে, স্থানীয় পরিষদ যেগুলি আছে, আঞ্চলিক পরিষদগুলি, সেগুলিকে মানে ক্ষমতা যে হস্তান্তর করবে, তাদেরকে যে অধিক ক্ষমতা দিবে, তারা নিজেরা অনেক কিছু সমাধান করে ফেলবে, সেই জায়গাটা এখনো পর্যন্ত বাস্তবায়ন করা যায় না আমলাতান্ত্রিক কিছু বাধার কারণে, আমলাতান্ত্রিক কিছু জটিলতার কারণে। আর ভূমি সংক্রান্ত বিরোধের কথা তো আগেও বলা হয়েছে, এবং সামরিক নিরাপত্তা ও সামরিক দৃষ্টিভঙ্গি, এখন এটা একটা সেনসিটিভ ইস্যু, যেটা মানে এটাকে সমর্থন করা যায় না কোনোভাবে আমার হিসাবে, বা অনেকেই যেটা মনে করেন সেটা হলো যে এই সেনা শিবির যদি প্রত্যাহার করা হয়, তাহলে অনেকেই মনে করেন, বিশ্লেষকরা যারা পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলিকে দীর্ঘদিন যাবৎ অ্যাপ্রোচ করেছেন, এটা নিয়ে গবেষণা করেছেন বা এই বিষয়গুলি দেখেছেন, সেনা শিবির প্রত্যাহার করা হলে এই নিরাপত্তার ঝুঁকিটা আরো বাড়বে বলে অনেকেই মনে করে, রাষ্ট্র সেটা মনে করে। ফলত এটা প্রত্যাহার করাটা আসলে প্রায় অসম্ভব। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটাও গুরুত্বপূর্ণ, পাহাড়িদের মধ্যেও কিন্তু নানা রকমের সংগঠন আছে। যেমন ইদানিং এই যে এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে পরবর্তীতে গঠিত হওয়া ইউপিডিএফ এর কথা শোনা যায়, এদের কিন্তু বিরোধ আছে। এরকম আরো বেশ কিছু সংগঠন আছে যারা এক একজন এক এক রকম ভাবে সমাধান করতে চায়, এক একজন এক এক উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। দর্শক, আমরা যে জিনিসটা গতকাল বলতে চেয়েছিলাম, আমাদের আগের ভিডিও কন্টেন্টে পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে কথা বলেছি, এবং সেখানে যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, একটা ইহুদি রাষ্ট্র গঠনের পরিকল্পনার সঙ্গে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা অশান্ত পরিবেশের একটা রিলেশন আছে, সেটা কিন্তু সত্যি। পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা আছে, সেই সমস্যার কয়েকটা স্তর আছে। যখন এই অশান্ত অঞ্চল, একটা অঞ্চল অশান্ত থাকে, যেটাকে ঠিক মতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটতেছে, মানে একটা দুর্গম অঞ্চল, এই জায়গাটা উত্তপ্ত হয়ে আছে, অধিবাসীদের মধ্যে নানা রকম ক্ষোভ দানা বাঁধতেছে, সেখানে বাঙালি সেটলার, বাঙালি পাহাড়ি বিরোধের জায়গা আসছে, এবং এই অশান্ত পরিবেশের সুযোগ তো আসলে বাইরের শক্তি নিতে চাইবেই। তাদেরকে আমরা হয়তোবা তর্কের খাতিরে, যুক্তি অনুযায়ী তাদের উপরে দোষ চাপানো যায়, দায় চাপানো যায়, কিন্তু দায়টা কিন্তু প্রথমত সৃষ্টি হয় নিজেদের দুর্বলতার কারণে, নিজেদের মধ্যে যে মনোমালিন্য, মত পার্থক্য, সেগুলিকে ঠিকমতো সমাধান করে সুষ্ঠুভাবে পরিচালনা যখন করা সম্ভব না হয়, তখনই কিন্তু বাইরের শক্তি সেই সুযোগটা নিতে চায়। আদিমকালেও কিন্তু আমরা বিষয়টা দেখেছি একই রকম। যখন প্রতিবেশী রাজা যখন আরেকটা রাষ্ট্র দখল করতে যায় আধিপত্যবাদী মানসিকতার থেকে, প্রথমে কিন্তু সে খেয়াল করে যে ওই রাষ্ট্রটা সুন্দর মতো পরিচালিত হচ্ছে কিনা, নাকি তাদের ভিতরে গ্যাঞ্জাম ফেসাদ আছে, তাদের মধ্যে নানা রকম ক্ষোভ দানা বাঁধতেছে, অসন্তোষ আছে কিনা। যখন এটা থাকে, তখন বাইরের শত্রুর পক্ষে মানে খুব সহজ হয়ে যায় ওই জায়গায় ইনভাশন করার, ওই জায়গা দখলে নেওয়া। এটা কিন্তু আদিম যুগের থেকে এই প্রবণতাটা আছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যাটাকে আমরা যদি মেটাতে ব্যর্থ হই, তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে। এখনকার মতো ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।